আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়, যেখানে আলোচনার মূল বিষয়টি হচ্ছে মুনাফা। তো যেহেতু মুনাফা, সেজন্য আমরা আজকে টপিক যেগুলো বাছাই করছি সেই টপিকগুলো হচ্ছে লাভ ক্ষতি, মুনাফা, মুনাফার হার, সময়কাল, সরল মুনাফা এবং মুনাফা নির্ণয়। তারপরে থাকবে উদাহরণসমূহ। তো আজকে যেহেতু আমরা টপিক বাছাই করছি এবং মুনাফা সম্পর্কিত জানবো, সেজন্য আজকের ক্লাসটি হচ্ছে বেসিক পার্ট নিয়ে ক্লাস, মানে হচ্ছে বেসিক পার্ট আরেকটি থাকবে, সেজন্য আমরা হচ্ছে বেসিক পার্ট 1। তো বেসিক পার্ট 1-এর পর হচ্ছে আমরা অনুশীলনীর সমাধান করব, তারপর হচ্ছে বেসিক পার্ট 2 দেখবো, তারপরে হচ্ছে আরেকটা অনুশীলনী আছে, অনুশীলনী 2.2 সেইটা দেখবো। তাহলে বেসিক পার্ট 1-এ প্রথমে আমরা লাভ ক্ষতি কি, মুনাফা কি, এইসব টপিক সমূহ প্রথমে জেনে নিব এবং বেসিকটা ক্লিয়ার করে রাখবো। তারপরে হচ্ছে উদাহরণ যেগুলো আছে এগুলো আমরা দেখবো যে এই টপিকের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আপনারা উদাহরণগুলো হচ্ছে নিজেরা ট্রাই করবেন, তারপরে যদি না পারেন তাহলে আমি সলভ করে দিব। তো আপনারা যেহেতু হচ্ছে এইটা নতুন না, এই চ্যাপ্টারটি আপনারা হচ্ছে ক্লাস 7-এ এই চ্যাপ্টারগুলো দেখে আসছেন, লাভ ক্ষতি মুনাফা। তারপর হচ্ছে একটু বেসিক পার্টটা আমি জ্বালাই করে দিব, যাতে হচ্ছে আপনাদের আর কোনো সমস্যা না হয় অনুশীলনী প্রশ্ন সমাধানে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা ক্লাসের প্রথমে যে টপিক দেখবো সেটা হচ্ছে লাভ ক্ষতি। আচ্ছা, লাভ ক্ষতি আমরা মোটামুটি সবাই এখন মোটামুটি জানি, সবাই হচ্ছে অনেক লাভ খুঁজি বা ক্ষতি হয়েছে কিনা সেটা আমরা হিসাব করে ফেলতে পারি। তো লাভ কখন হয় আর ক্ষতি কখন হয় সেটা আমরা দেখবো। ধরে নিন আপনি একটি জিনিস 10 টাকায় কিনলাম, আমরা 10 টাকায় কিনা হয়েছে। এখন দেখেন, আমি যদি 10 টাকায় কিনা হয় এই জিনিসটা, তাহলে আমি বিক্রি করব কত? যে ক্রয় মূল্য আমরা ধরে নিলাম, যে কিনা হয়েছে বলতে আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 10 টাকা, ক্রয় করা হয়েছে 10 টাকায়। এখন আমি যদি এই ক্রয়টা যদি আমি 12 টাকায় বিক্রি করি, বিক্রয় কত হয়েছে? বিক্রয় করা হয়েছে 12 টাকা। তাহলে আমার লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে? অবশ্যই আমার 2 টাকা লাভ হয়েছে, কারণ আমি 10 টাকায় কেনার পর আমি 12 টাকা পাইছি, তাহলে আমার 2 টাকা লাভ হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যখন লাভ হয় তখন আমরা কি লিখতে পারি? লাভ ইকুয়ালস টু লিখতে পারি যে কোন বড় থেকে ছোট আমরা বিয়োগ করব। তাহলে আমার বড় কোনটা আছে? এইটা বড়, অর্থাৎ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমার কারণ লাভ হয়েছে সেজন্য আমরা বিক্রয় মূল্য, কারণ লাভ যখন বিক্রয় মূল্য লাভ হয় তখন বিক্রয় মূল্য অবশ্যই বড় হয় ক্রয় মূল্য থেকে। সেক্ষেত্রে আমরা বড় থেকে ছোট বিয়োগ করি, সেজন্য আমরা লিখলাম লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন ধরেন আমার ক্ষতি হয়েছে, অর্থাৎ আমি 10 টাকায় ক্রয় করে আমি বিক্রি করলাম কত টাকায়? 8 টাকায়। তাহলে আমার 10 টাকা ক্রয় করার পর আমি 8 টাকায় বিক্রি করে দিলাম। সেক্ষেত্রে আমার কি হয়েছে? লাভ হইল না ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হয়েছে, কারণ আমরা চাই যে অবশ্যই লাভ করতে। সেক্ষেত্রে আমার বড় হওয়া প্রয়োজন, কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে আমার ক্ষতি হয়। সেজন্য আমরা ক্ষতি লিখবো কি? ক্ষতি ইকুয়ালস টু কি? বড় থেকে ছোট, এবং বড় হচ্ছে কি ক্রয় মূল্য আমার বেশি ছিল, সেজন্য আমরা লিখবো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। তাহলে আমরা লাভ এবং ক্ষতি কি বুঝতে পারলাম। তো প্রশ্নে যখন আসবে বা আমরা অনুশীলন প্রশ্ন সলভ করব কিংবা উদাহরণ যখন সলভ করব, তখন বলা হয় যে লাভ কত হয়েছে কিংবা ক্ষতি কত হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথমে বিক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য বের করব, তারপরে আমরা যদি বিক্রয় মূল্য বড় হয় অবশ্যই লাভ, আর যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বড় হয় সেক্ষেত্রে ক্ষতি। তাহলে আমরা এই যে লাইন দুইটা লিখছি, সেই লাইন থেকে আমরা যে কোনো ধরনের লাভ হোক বা ক্ষতি হোক আমরা আশা করি বের করতে পারবো। তাহলে আজকে যে টপিকের প্রথম বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারছেন, লাভ এবং ক্ষতি। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে মুনাফা। আমরা মুনাফা বলতে কি বুঝি? ধরে নিন আমি 100 টাকায় জমা রাখলাম ব্যাংকে, কিন্তু 1 বছর পর গিয়ে দেখলাম 100 টাকা না হয়ে গেল আমার কত টাকা? 110 টাকা। দেখেন আমার কি হয়েছে, যে এক বছর আগে আমি কি ছিল? 100 টাকা ছিল, কিন্তু 1 বছর পরে গিয়ে আমি দেখলাম ব্যাংক থেকে আমার কত টাকা হয়েছে? 110 টাকা। এই যে 10 টাকা এক্সট্রা হয়েছে, এই 10 টাকা এক্সট্রা যেটা হয়েছে, এই এক্সট্রা যে টাকা হয়েছে, যেমন আমি লিখতে পারি এইটাকে 100 না লিখে 10 না লিখে লিখলাম 100 প্লাস 10। তাহলে দেখেন যে আমার 100 টাকা ছিল প্রথমে, তারপর হয়ে গেছে 110 টাকা। কিন্তু দেখেন 110 টাকার মধ্যে আমার আগের টাকা 100 টাকা আছে, এক্সট্রা কত হয়েছে? 10 টাকা। এই যে এক্সট্রা যে টাকা, সেটা হচ্ছে আমার মুনাফা। মুনাফা। তাহলে আশা করি আপনারা মুনাফা কি সেটা বুঝতে পারছেন। মুনাফা বলতে আপনার কত লাভ হয়েছে সেটাই হচ্ছে আপনার মুনাফা। তো এই মুনাফা যে 10 টাকা লাভ হয়েছে বা একটা নির্দিষ্ট লাভ্যাংশ আছে, যে আপনার সবসময় যে 10 টাকা লাভ হবে সেই রকম না।
একটা নির্দিষ্ট লভ্যাংশ আছে যেটাকে বলা হয় মুনাফার হার। তো মুনাফার হার দেখার আগে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এটা আমার হচ্ছে লভ্যাংশ, বা একটা নির্দিষ্ট সময় পর আমি এই 10 টাকা এক্সট্রা পাইছি, এই 10 টাকাকে বলা হয় তখন হচ্ছে এটা মুনাফা। তো আশা করি আপনারা মুনাফা কি সেটা বুঝতে পারছেন। তো এরপরের টপিক হচ্ছে মুনাফার হার। তো মুনাফার হার কি সেটা আমরা দেখে নিব। মুনাফার হার হচ্ছে একটা নির্দিষ্ট টাকা একটা নির্দিষ্ট সময় ধরে রাখার পর যে পরিমাণ লাভ্যাংশ দিবে সেটা হচ্ছে আমার মুনাফার হার। ধরে নিলাম 100 টাকা 1 বছরের জন্য রাখলে আমার লাভ হয় কত টাকা? 10 টাকা। সেক্ষেত্রে এই 10 টাকাই হচ্ছে আমার মুনাফার হার। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা। এখন দেখেন, আপনি মুনাফার হার আপনার নির্দিষ্ট হয় না। কখনো কখনো ধরেন আমরা ব্যাংকের কথা চিন্তা করি যে কোনো ব্যাংকে আছে মুনাফার হার বেশি থাকে, কোনো ব্যাংকে মুনাফার হার কম থাকতে পারে। তো 100 টাকা যদি আমি 1 বছরে রাখার পর একটা জায়গায় দেখলাম 10 টাকা পাই, আর অন্য একটা জায়গায় দেখলাম 20 টাকা পাওয়া যায়, সেক্ষেত্রে আমার কি যে এই ব্যাংকের ক্ষেত্রে আমার মুনাফার হার কত? 10%। 10% বলতে 100 টাকা 1 বছরের জন্য রাখলে আমার টোটাল টাকা হবে 110 টাকা, অর্থাৎ লাভ্যাংশ হয় 10 টাকা। তো এই ব্যাংকের ক্ষেত্রে আমার লাভ কত হয়? লাভ্যাংশ হচ্ছে 10 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 বছর রাখলে আমার লাভ হবে 10 টাকা। তাহলে টোটাল হবে কত? 110 টাকা। তাহলে এই ব্যাংকের ক্ষেত্রে আমার মুনাফার হার কত? 10%। অর্থাৎ 100 টাকায় 1 বছর রাখলে আমার লাভ 10 টাকা হচ্ছে। আবার এই ক্ষেত্রে আবার ভিন্ন একটা ব্যাংকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে 100 টাকা 1 বছর রাখলে আমার লাভ দিতেছে কত? 20 টাকা। সেক্ষেত্রে আমার মুনাফা হচ্ছে আমার 20 টাকা যদি হয়, সেক্ষেত্রে যদি আমি বলি মুনাফার হার, সেক্ষেত্রে আমি 100 টাকা 1 বছর রাখলে আমার কত পার্সেন্ট মুনাফা হচ্ছে? 20%। অর্থাৎ 100 টাকা 1 বছরের মুনাফা 20 টাকা। এই 20% দ্বারা মুনাফার হার বোঝানো হয়। মুনাফার হার যখনই বলবে তখন পার্সেন্ট আকারে লেখা হয়। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তবে মুনাফার হার যখনই বলা হবে সেক্ষেত্রে হচ্ছে বার্ষিক মুনাফা। অর্থাৎ আমরা সবসময় দেখে থাকি যে কি 1 বছরের জন্য আমি কত মুনাফা পাচ্ছি। তাহলে মুনাফার হার যখনই বলা হবে, যে পরিমাণ টাকা থাকুক না কেন 1 বছরের জন্য রাখা হয়। তো 100 টাকা যদি 20 টাকা দেয়, সেক্ষেত্রে 1000 টাকা যদি আমি 1 বছর রাখি, সেক্ষেত্রে আমার কত টাকা আসতেছে? 200 টাকা। সেটা হচ্ছে আমার মুনাফার হার হিসাব করে আসতেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে মুনাফার হার কি, যে কোনো একটা পরিমাণ টাকা যে আমার মূলধন 1 বছরে রাখলে আমার কত টাকা করে মুনাফা দিতেছে। যখনই বলা হবে পার্সেন্টেজ বা 10%, 15% বা 12%, 20% হোক, যে কোনো পার্সেন্টই হোক, আমার এই 20% যখনই বলা হবে তখনই বুঝতে হবে যে আপনারা 100 টাকা যদি আপনি 1 বছরের জন্য ব্যাংকে রাখেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাংকে 20 টাকা এক্সট্রা দিবে বা লাভ্যাংশ দিবে। সেটাই হচ্ছে আপনার মুনাফার হার। তাহলে আশা করি আপনারা মুনাফার হার কি সেটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা দেখব সময়কাল। এখন ধরেন আমি 100 টাকা ব্যাংকে 1 বছরের জন্য না রেখে আমি রাখলাম কত বছরের জন্য? 5 বছরের জন্য। এখন 1 বছরের জন্য আমার দিয়ে 20 টাকা, তাহলে 5 বছরের জন্য আমার কত টাকা দিবে? অবশ্যই 100 টাকা দিবে। যে 100 টাকা 1 বছরের জন্য যদি পাই 20 টাকা, তাহলে মুনাফাটা আমি কত বছরের জন্য রাখছি? 5 বছরের জন্য। তাহলে 5 বছরের জন্য আমি মুনাফাটা কত পাবো? 100 টাকা। সেক্ষেত্রে যে এই যে 5 বছরের জন্য আমার একটা নির্দিষ্ট সময় ধরে আমি ব্যাংকে টাকাটা জমা রাখছি, এই নির্দিষ্ট সময়ের উপর আমি একটা মুনাফা পাচ্ছি। সেজন্য এই যে সময়টা আছে, এই সময়টাকে বলা হয় সময়কাল। অর্থাৎ আপনি কত সময় ধরে ব্যাংকে টাকা জমা রাখছেন বা কোনো জায়গায় টাকা জমা রাখছেন, সেক্ষেত্রে হচ্ছে এই যে সময়টা আছে, এই সময়টাকে বলা হয় মুনাফার সময়কাল। আশা করি আপনারা সময়কাল কি সেটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা সরল মুনাফা। সরল মুনাফা কি? আপনার যে প্রারম্ভিক টাকা, অর্থাৎ আপনি যে 100 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, এই টাকার উপর প্রতি বছরই আপনাকে টাকা দিবে, ধরেন 10 টাকা করে। সেক্ষেত্রে হচ্ছে আপনি 5 বছর রাখলে আপনার হচ্ছে কত টাকা? 50 টাকা। অর্থাৎ 100 টাকার উপর আপনার টাকা দিতেছে। আপনি যখন চক্রবৃদ্ধি মুনাফা পড়বেন, তখন হচ্ছে কি আপনি 1 বছর পর হচ্ছে আপনার 110 টাকা। তো 110 টাকার উপর পরবর্তীতে আপনার একটা টাকা দিবে। তারপরের বছর কি হবে? 120 টাকা হবে, তখন 120 টাকার উপর আপনার একটা টাকা দিবে। এরপরের বছর কত? 130 টাকা হবে, বা 120 টাকা না হয়ে আরো বেশি হবে, কারণ এটা চক্রবৃদ্ধি। 110 টাকার উপর আপনি মুনাফা পাচ্ছেন 10%। তো আমরা এইটা পড়বো চক্রবৃদ্ধির ক্ষেত্রে, আমরা এটা পড়া লাগবে না, কারণ আমরা এই বেসিক পার্টে আমরা হচ্ছে শুধু সরল মুনাফা পড়বো। তো সরল মুনাফার ক্ষেত্রে আপনি যত টাকাই মুনাফা হোক না কেন, সেটা আর পরবর্তীতে ধরা হবে না। অর্থাৎ 1 বছরের জন্য পাচ্ছেন 10 টাকা, দ্বিতীয় বছর হচ্ছে আপনার মোট টোটাল টাকা হতো 110 টাকা, কিন্তু সরল মুনাফা যখন থাকবে তখন 100 টাকার উপরে আপনি টাকা পাবেন। তাহলে আপনি এই যে 10 টাকা হচ্ছে, এইটা লাভ হচ্ছে আপনার বছর শেষে আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে 10 টাকা। তো পরবর্তী বছর আবার কি 100 টাকার উপর আপনি কত লাভ পাবেন? দ্বিতীয় বছরের ক্ষেত্রে আপনি আবার 10 টাকা, তৃতীয় বছরের ক্ষেত্রেও আপনি আবার 10 টাকা করে পাচ্ছেন। অর্থাৎ আপনার প্রারম্ভিক যে টাকা আছে, সেই টাকার উপর আপনার যে মুনাফার হার আছে, সেই হারে আপনাকে টাকা দিয়ে যাচ্ছে।
অর্থাৎ প্রারম্ভিক যে মূলধনটা আছে এই মূলধনটা কখনোই মুনাফার সাথে যোগ হচ্ছে না। অর্থাৎ যখনই আপনি মুনাফার সাথে আপনার প্রারম্ভিক মূলধন যোগ না হবে তখনই হচ্ছে আপনার সরল মুনাফা, অর্থাৎ প্রারম্ভিক টাকার উপরেই আপনি হচ্ছে টাকাটি পেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনারা সরল মুনাফা কি বুঝতে পারছেন। সেটা হচ্ছে আপনার সরল মুনাফার একটা সংজ্ঞা আছে যে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় সেটাকে বলা হয় সরল মুনাফা। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে সরল মুনাফা কি। এখন আমরা মুনাফা নির্ণয়ের আগে প্রথমে কিছু জিনিস জেনে নেব যে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। মূলধন বা আসল, মূলধন বা আসল কি? মূলধন বা আসল হচ্ছে যে আপনি প্রথমে কত টাকা জমা রাখছেন, যে আপনার প্রথমে জমা রাখছিলেন 110 টাকা, এটা হচ্ছে আপনার মূলধন, আর প্লাস হচ্ছে আপনার আরো 10 টাকা 1 বছর পর, তাহলে এটা কখনোই আপনার মূলধন হচ্ছে না, এটা হচ্ছে আপনার লাভ্যাংশ। তাহলে লাভ্যাংশ ছাড়া যে অংশটুকু আপনি জমা রাখবেন সেটাই হচ্ছে আপনার মূলধন। তাহলে মূলধন বা আসল যেটা, এটা আশা করি বুঝতে পারছেন। এখন মূলধন বা আসলকে আপনি কি দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে মূল বিষয়, কারণ আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে প্রকাশ যে চিহ্ন দ্বারা প্রকাশ করে সেটা আমরা ব্যবহার করব। তাহলে মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা অবশ্য পার্সেন্টেজ আকারে দেয়া থাকে যে আর এত পার্সেন্ট, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা এত টাকা, এরকম বোঝানো হয়। তাহলে মুনাফার হার শেষ। আমরা সময়কাল দেখছিলাম, তো সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়? ম্যাথের ক্ষেত্রে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে কি হচ্ছে মুনাফা আছে, যে মূলধনের পর মুনাফা যেটুকু লাভ্যাংশ হয়, মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, যেটা ইন্টারেস্ট বলা হয় বা প্রফিট। তারপর হচ্ছে কি মুনাফা আসল। সমৃদ্ধি মূল, অর্থাৎ মূলধনের সাথে যে এক্সট্রা লাভ্যাংশ হচ্ছে এই মূলকে বলা হয় সমৃদ্ধি মূল, মূলধন বা মুনাফা আসল, মুনাফা আসল। তো সমৃদ্ধি মূল বা মুনাফা আসল যেটা থাকবে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। এ বলতে টোটাল অ্যামাউন্ট। তাহলে আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন, সমৃদ্ধি মূল, মুনাফা আসল। এখন মুনাফা আসল বলতে কি বোঝানো হচ্ছে? আসলের সাথে আমার যে লাভ্যাংশ, তাহলে এর দ্বারা আমরা প্রকাশ করতে পারি আসল কত? আসল হচ্ছে আমার পি, যে মুনাফা আসলকে আমরা পি প্লাস হচ্ছে আমার মুনাফা কত? আই। তাহলে একে আমরা লিখতে পারি মুনাফা যোগ আসল, অর্থাৎ পি এ ইকুয়ালস টু পি প্লাস আই। এটা হচ্ছে আমার মুনাফা আসল পেয়ে গেলাম। তাহলে এটাকে এইরকম লিখতে পারি যে মুনাফা আসল ইকুয়ালস টু আসল বা মূলধন প্লাস মুনাফা, এইরকম লিখতে পারি। তাহলে আশা করি আপনারা এই যে জিনিসগুলো লিখছি, যে চিহ্নগুলো লিখছি, কোনটা দ্বারা কি প্রকাশ করা হয় সেটা অবশ্যই আপনারা যদি জেনে থাকেন তাহলে হচ্ছে ম্যাথ করতে আমাদের সুবিধা হবে। তো এরপরে হচ্ছে আমরা মুনাফা নির্ণয় করব। তো আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। এখন হচ্ছে আমরা মুনাফা নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটি আমরা প্রথমে দেখে নিব। মুনাফা নির্ণয়ের যে সূত্র আছে এটাকে বলা হয় মুনাফা নির্ণয়, যেটা এটাকে ধরেন আমরা লিখলাম আসল ইনটু কত পার্সেন্ট হারে আপনার মুনাফা দেয়, সেজন্য আমরা লিখব মুনাফার হার ইনটু আপনি কত বছর ধরে জমা রেখেছেন সেটা সময়। তাহলে এই যে পাইছি আসল ইনটু মুনাফার হার ইনটু সময়, এটাকে বলা হয় মুনাফা। তাহলে আমরা যখন প্রশ্নে আসবে মুনাফা নির্ণয় করো, মুনাফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি সূত্র যে আসল ইনটু মুনাফার হার ইনটু সময়। আশা করি আপনারা মুনাফা নির্ণয় করতে পারবেন। এখন দেখেন এই যে লিখছি আসল ইনটু মুনাফার হার ইনটু সময়, তো মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফাকে প্রকাশ করা হয় আই দ্বারা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা। আচ্ছা, পি। এরপরে হচ্ছে মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা, তারপর সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু পি আর এন। যখনই আপনার প্রশ্নে বলা থাকবে যে আসল এত বছর, আসল এত টাকা, মুনাফার হার এত পার্সেন্ট এবং হচ্ছে সময় এন, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন যে পি ইন্টু আর ইন্টু এন দিয়ে দিবেন, আপনার অঙ্কটি চলে আসবে মুনাফা। এখন যদি বলা হয় যে মুনাফা আসল নির্ণয় করো, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? মুনাফা আসল ইকুয়ালস টু কি? আসল প্লাস মুনাফা। আচ্ছা, আশা করি মুনাফা নির্ণয় আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা শেষ। এখন যদি বলা হয় মুনাফা আসল নির্ণয় করো, তাহলে কি আসল প্লাস হচ্ছে মুনাফা। তাহলে আমরা লিখি মুনাফা আসল ইকুয়ালস টু আসল প্লাস
মুনাফা। এখন দেখেন আসলকে আমরা কি প্রকাশ করতে পারি, পি দ্বারা, প্লাস মুনাফাকে লিখতে পারি কি পি আই। আচ্ছা, মুনাফাকে আমরা প্রথমে আই দ্বারা লিখি, মুনাফাকে লিখলাম আই। এখন দেখেন পি প্লাস আই ইকুয়ালস লেখা যায় কি পি আর এন, পি আর এন এন। এখন দেখেন এই জায়গা থেকে আমার কি কমন যায়, পি কমন যায়, সেক্ষেত্রে আমরা লিখলাম পি কমন 1 প্লাস আর ইন্টু এন। এটা হচ্ছে আমার মুনাফা আসল। তাহলে আপনারা যদি প্রশ্নে বলা থাকে যে আসল দেয়া আছে, সময় মুনাফার হার দেয়া আছে, সময় দেয়া আছে, সেক্ষেত্রে আপনি মুনাফার আসল নির্ণয় করেন, সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করে দিব, আমরা মুনাফা আসল পেয়ে যাব। তো তাহলে আশা করি আপনারা মুনাফা নির্ণয় এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা এখন উদাহরণ দেখব। তো উদাহরণ দেখার আগে আমি একটুকু বলবো যে আপনারা যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে উদাহরণ এইগুলো হচ্ছে সব এই টপিকের ভিতরে আছে। তো উদাহরণ 3 আমি দেখলাম যে মুনাফা আসল কত হবে, মুনাফা কত হবে। উদাহরণ 4 সবগুলো হচ্ছে আপনার এই টপিকের ভিতরে, অর্থাৎ বেসিক পার্টের ভিতরে। তো আপনারা আশা করি উদাহরণগুলো নিজের চেষ্টা করবেন। নিজের চেষ্টা করুন। এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমি লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর উদাহরণ কিছু যদি আপনাদের তাও সমস্যা থাকে, আপনারা অনুশীলনী যখন আমি সলভ করে দিব, তো অনুশীলনীর সাথে কিছু মিল আছে, তাহলে অনুশীলনী সলভ করার পর আপনারা নিজে থেকে উদাহরণগুলো সলভ করতে পারবেন খুব ইজিলি। তাহলে আশা করি আপনারা এই বেসিক পার্টের সমস্যা হওয়ার কথা না, আপনারা বেসিক পার্টগুলো ভালোভাবে ক্লিয়ার করে রাখবেন, সেক্ষেত্রে হচ্ছে অনুশীলনী ম্যাথগুলো সহজেই সলভ করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।